Recording in progress. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها فإنه نصف العلم. ربي يسر ولا تعسر وتمم بالخير. আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফারেক করে একটা মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে ভূমি জরিপ বা আমিনশিপ নামের এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস বা প্রথম উদ্বোধনী ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট একটা সূরা পড়েছি এবং হাদিস থেকে দুটো হাদিস পড়েছি। তো যে সূরাটা পড়েছি, সূরাটা ছোট হলেও সারমর্ম অনেক গভীর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা ঈমান এনেছে এবং আমালে সালেহ অর্থাৎ নেক আমল করে এবং পরস্পরকে কি করে সৎ কাজের আহ্বান করে এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। এই যে চারটা গুণ বলা হয়েছে, এই চারটা গুণ যাদের মধ্যে আছে এরা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে যে তৌফিক দিয়েছেন এই কোর্সটাতে অংশগ্রহণ করার, তো এখানে আমরা যেটা করতেছি এটা নেক আমল। কিভাবে নেক আমল? আমরা নিজের হক নিজে বুঝে নিব এবং অন্যদেরকে মানুষের হক বুঝাই দিব। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এটা ছিল কি, নিজে মানুষের হক মানুষকে বুঝাই দেওয়ার জিম্মাদারি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেটার একটা জিম্মাদারি মানুষ সমাজের মধ্যে যারা ঝগড়াঝাটি ফাসাদ করে, এর মধ্যে দেখা যাচ্ছে যে 70-80% এরকম মামলা মোকদ্দমা যে হয় জমি জমা নিয়ে হয়। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যেই কাজটাই করি না কেন, মুসলমানের প্রত্যেকটা কাজই কি ইবাদত। জীবনের 24টা ঘন্টার যত আমল আছে, যত কাজ আছে, সব কাজই কি এগুলো ইবাদত হবে যদি নিয়তটা সহি থাকে। এরপরে আমি আরেকটা হাদিস পড়ছি, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহা ফাইন্নাহু নিসফুল ইলম। এটা সরাসরি আমাদের কোর্সের ব্যাপারে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ফরায়েজ শিখো এবং অন্যদেরকে শিক্ষা দাও, কেননা এটা হচ্ছে কি সমস্ত ইলমের অর্ধেক। আমরা যে বিষয়টা শিখব এটাও ফরায়েজেরই একটা অংশ। হ্যাঁ, এই বিষয়টা শিখলে আমি আমার হক বুঝে নিব এবং মানুষের হক বুঝাই দিব। এটাকে আমরা চাইলে পেশা হিসাবেও নিতে পারবো এবং কমপক্ষে নিজের অংশগুলো, নিজের জমি জমা সম্পদ, এগুলো আমরা নিজেরটা বুঝে নিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি কিছু আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস প্রথম ক্লাস, এই জন্য আমি কিছু নিয়ম কানুন বলবো। আপনারা যারা আমাদের ক্লাসে অ্যাড হবেন প্রত্যেকেই কিছু নিয়ম কানুন মনে রাখবেন। সেটা হচ্ছে কি, জুম ক্লাসে যারা অ্যাড হবেন আপনারা কি করবেন না, ভিডিও এবং আপনার মাউসটা চালু করবেন না, মানে মিউট করে রাখবেন, আনমিউট করবেন না। যদি কোনো প্রশ্ন থাকে হাত উঠাবেন, জুমের ভিতরে হাত উঠানোর সিস্টেম আছে, তো হাত উঠাইলে আমি আপনার প্রশ্নটা নিব ইনশাল্লাহ। এছাড়াও প্রত্যেকটা ক্লাসেরই শেষে আমাদের কি দেওয়া হবে, সময় দেওয়া হবে, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন ইনশাল্লাহ। এরপর যে বিষয়টা বুঝাইবো আমি বোর্ডে লিখে বোঝাবো ইনশাল্লাহ।
তো কোনো বিষয় না বুঝলে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারবেন, ভদ্রতার সাথে আদব কায়দা বজায় রেখে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমাদের এই কোর্সটাতে কারা অংশগ্রহণ করতে পারবে এই জন্য আমাদের কিছু এখানে নিয়মকানুন বলা হয়েছে। এর মধ্যে আছে আদব কায়দা। আমাদের এই কোর্সটাতে আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম, হ্যাঁ, আলেম ওলামা, হাফেজ, মাওলানা, মুফতি, অনেক মানুষ এরকম আছে যারা আমাদের কোর্সগুলোতে অংশগ্রহণ করেন। এরপরে আছে আপনার দুনিয়া লাইনেও যারা বড় এরকম অনেক মানুষ আছে। আপনার আর্মি বলেন, বিডিআর বলেন, বিভিন্ন বাহিনী থেকে আলহামদুলিল্লাহ অনেক এরকম গোয়েন্দা পুলিশ আছে। তারপরে আপনার ডিবি থেকে, হ্যাঁ, পুলিশের ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তারা, যাদেরই আর কি আপনার জমি জমার সমস্যা হয়, আবার মামলা মোকদ্দমার ক্ষেত্রে কি লাগে, এই সমস্ত বিষয়গুলো লাগে, তারাই আমাদের এই কোর্সটা কি করে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করে। এর মধ্যে এমন আছে যারা এলএলবি পড়েছে, হ্যাঁ, নবীন আইনজীবী, তারাও আমাদের এই কোর্সটা করে আলহামদুলিল্লাহ করে। অনেকে হয়তো সার্টিফিকেট প্রয়োজন হয়, সার্টিফিকেট গ্রহণ করে। আবার অনেকের এই বিষয়টা একটু দুর্বলতা থাকলে এটাও একটু অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করে। তো এই জন্য ছোট বড় অনেক মানুষই আমাদের এই কোর্সে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেন। তবে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার পরও কিছু মানুষ, সব মানুষ তো আর সমান না, কিছু মানুষ অনেক উশৃঙ্খল হয়, তাদের জন্য আসলে নিয়মকানুন আরও বেশি করে বলতে হয়। আমার কাছে আলহামদুলিল্লাহ হাটহাজারী মাদ্রাসার সামনে আমি যে আমাদের মূল কোর্সটা আমরা পড়াই, ওখানে একজন মুসলিম শরীফ পড়ায় এরকম একজন শায়েখ আমার কাছে আলহামদুলিল্লাহ ভূমি জরিপ এবং ফরাইজ কোর্সটা করছিলেন। তো এই শায়েখ যদি কোনো সময় অনেকবারই আমার সাথে রাস্তায়, হাটহাজারীতে মাদ্রাসার সামনে রাস্তায় আমার সাথে অনেকদিন দেখা হয়েছে। হযরত যতদিন আমার সাথে দেখা হয়েছে ততদিন আমাকে উস্তাদ উস্তাদ বলে আয়সা জড়াইয়া ধরছে। কি একটা কদর! ওনারা যে বড় হয়েছেন, ওনাদের ব্যবহার আদব কায়দা বুঝলেই বোঝা যায় যে আমার কাছ থেকে সামান্য একটু এলেম শিখছেন, অথচ আমাদেরকে এত কদর করেন। তো এই জন্য আসলে আমি এই কোর্সটা করাইতেছি। সাথে পাশাপাশি আমার ঢাকাতে একটা মাদ্রাসা আছে, হ্যাঁ, এখানে ছেলে শাখা মেয়ে শাখা আছে। আমার দেশে আলহামদুলিল্লাহ নিজস্ব জায়গায় মাদ্রাসা মসজিদ আলহামদুলিল্লাহ আছে, আমার নিজস্ব তত্ত্বাবধানে, আমার নিজের জায়গায়। তো সেই হিসেবে আমি একজন আলেম, আমি ইফতা পর্যন্ত পড়ালেখা করেছি, মুফতি মানে ইসলামিক আইনজীবী। যদি আমাদের দেশে আসলে ইসলামিক হুকুমত থাকতো তাহলে ইসলামী আইনজীবী হিসেবে যারা মুফতি তারা হতো আর কি। আচ্ছা, যাই হোক, তো সেই হিসেবে আমি একজন আলেম। আপনারা এই কথাটা মাথায় রেখে কমপক্ষে যদি পারেন তাহলে সেইভাবে সম্মান করে আপনারা কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইলে করবেন। আর না হলেও আপনি যে আমাদের এই কোর্সটাতে অংশগ্রহণ করতেছেন, আমি যত ছোট মানুষই হই নাই কেন, আপনারা কি আমার কোর্সে অংশগ্রহণ করার পর আপনারা হয়ে যাবেন স্টুডেন্ট, আমি কি হব, শিক্ষক হব। সেই হিসেবে শিক্ষক হিসেবে আপনারা কথাটা মাথায় রাখবেন। আমাদের এই বিষয়টা আমরা এখানে যে রাখছি যে দিনদার হওয়া জরুরি। আমাদের এই কোর্সটা অংশগ্রহণ করতে হলে নৈতিকতা থাকতে হবে। সে যে কোনো ধর্মেরই হইতে পারবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের, মুসলমান তো অবশ্যই, যে কোনো ধর্মের হলেও যদি নৈতিকতা থাকে তাহলে আমাদের এই কোর্সটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন। অনেক সময় অনেকে আমাদের মেসেঞ্জারে যদি একটু উত্তরটা দিতেও দেরি হয় তো অনেক সময় গালিগালাজ শুরু করে দেন। তো এটা করা যাবে না। আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি। আপনি যদি কোনো মানে ক্লাসের প্রশ্ন তো ক্লাসে উত্তর দিব, এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, আপনাকে একটু ধৈর্য ধরে সময় দিতে হবে আমাকে, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাক, আর এটা কাদের জন্য আমাদের এই কোর্সটা? আমাদের এই কোর্সে যে কেউ অংশগ্রহণ করতে পারবে যারা বাংলা রিডিং করতে পারেন, হ্যাঁ, তারপরে যোগ বিয়োগ ভাগ গুণ এই সমস্ত অঙ্ক কমপক্ষে ক্যালকুলেটারে করতে পারেন, ইংরেজি টুকটাক কিছু বুঝেন। তো এইরকম হলেই সর্বনিম্ন যোগ্যতা আর কি। আর সর্বোচ্চের তো কোনো সীমা নেই, একবারে মাস্টার্স, অনার্স, ডক্টরেট থেকে ধরে যত উপরে হোক কোনো সমস্যা নেই। সর্বনিম্ন হচ্ছে যেটা বললাম সেটা। তারপরে ক্লাসটা কখন থেকে শুরু হবে? আমাদের আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস বা উদ্বোধনী ক্লাস, ফ্রি ক্লাস। আগামী 5 তারিখে মানে বুধবার থেকে আমাদের নিয়মিত ক্লাস শুরু হবে। বুধবার আমাদের এই কোর্সের ক্লাস হবে প্রতি বুধবার 9:30 থেকে আপনার 1-1.5 ঘন্টা ক্লাস হবে। 1-1.5 ঘন্টায় 2টা ক্লাস হবে। 1-1.5 ঘন্টার ভিতরে 2টা পার্টে 2টা ভিডিও রাখবো। আমাদের প্রত্যেকটা ক্লাস যেরকম লাইভ হবে, লাইভ হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকটা ক্লাস আবার ভিডিও রেকর্ড আকারে পাবেন আপনারা। সেটা আজীবন পাবেন ইনশাআল্লাহ। যতদিন আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন ততদিন পর্যন্ত আপনি কি আপনারা পাবেন। এরপরে
আমাদের আমরা কি শিখাবো। তো সেটার জন্য আমি যদি বলতে যাই যে ভূমি জরিপ যে বিষয়টা, এইটা কোথায় থেকে শুরু হয়েছে। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করতে পছন্দ করে। মানুষ যখন থেকে ভূমির উপর নির্ভরশীল, জমি চাষের উপর নির্ভরশীল হয়েছে, নদীমাতৃক এলাকায় মানুষ চাষাবাদ শুরু করে। আগে তো আর এরকম অ্যাভেলেবেল এরকম সেচ ব্যবস্থা ছিল না। তখন মানুষ নদীমাতৃক যে সমস্ত এলাকা আছে, নদীর পাশাপাশি যে সমস্ত এলাকা আছে যেখান থেকে পানি সেচ দেওয়া যায়, ওই সমস্ত এলাকার মধ্যেই চাষবাস শুরু করে। তো নদীর কাছাকাছি এলাকাগুলো, জমিগুলোতে চাষবাস করার পরে এটা যখন আপনার কি হইতো, আপনারা মিউট রাখবেন, কেউ আনমিউট করবেন না। তো দেখা যাচ্ছে যে বর্ষাকাল আসলে এখানে পলিমাটি পড়ে আপনার আইলগুলি মিসমার হয়ে যেত। একজন ব্যক্তি যখন একটা জমি চাষবাস করে উপযোগী করে জমিটা চাষবাস করত, পরবর্তী বছর চাইতো যে সে এই জমিটা আবার চাষ করতে। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী বছর কোথায় থেকে কোন পর্যন্ত সে চাষ করছিল সেটা আর বোঝা যেত না, আইলগুলো মিসমার হয়ে যেত। যার কারণে মানুষ একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি লাগতো। তো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি যেন না লাগে, এই জন্য তারা চিন্তা ভাবনা করে ঠিক করলো, যদি আমরা এরকম কিছু পিলার বা খুঁটা রাখি, আর এখান থেকে একটা নির্ধারণ করে রাখি যে এখান থেকে 500 হাত, 100 হাত, 300 হাত, হ্যাঁ, আব্দুর রহমানের, এরপরে আব্দুল করিমের, এরপরে আব্দুল জব্বারের, এরকম ভাবে যদি আমরা কি করতে পারি, নির্ধারণ করে রাখতে পারি, তাহলে আমাদের আর পরবর্তী বছর ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করার প্রয়োজন না। আর এটা আমরা কি করতে পারি, একটা কিছুর মধ্যে লিপিবদ্ধ করে, চামড়ার মধ্যে হোক, ওই সমস্ত আর অ্যাভেলেবেল কাগজ ছিল না, চামড়ার মধ্যে হোক অথবা অন্য কোনো কিছুর মধ্যে এভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে পরবর্তী বছর আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তখন থেকে আর আসলে জমি জরিপ বা ভূমি জরিপের উৎপত্তি ঘটে। এরপর থেকে আপনার আমাদের দেশে এখন বর্তমানে 4টা জরিপ বেশি প্রচলন আছে। সেগুলো হচ্ছে কি, CSSA, RSBS। CSSA, RSBS। CS যে জরিপটা, সেটা ইংরেজরা যখন আমাদের দেশে আসছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে এদেশটা যখন দখল করে নিয়েছিল, তখন তারা একটা জরিপ করছিল, খুব সূক্ষ্মভাবে জরিপটা করছিল। সেই জরিপটা 1888 থেকে 1940 সাল পর্যন্ত করছিল CS জরিপ বা ক্যাডাস্ট্রাল সার্ভে। কিস্তি বা ভাগ করে মাপছিল, কিস্তর জরিপ করে আর কি, ক্যাডাস্ট্রাল। আমাদের প্রত্যেকটা জরিপ বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আমাদের শীটের ভিতরে। এরপরে আছে আপনার ইংরেজরা এই যে জরিপ করছে, এরপরে আমাদের এই দেশটা দখল করে তারা শাসন করতেছিল, কিন্তু তারা জনগণের সাথে সেরকম ভাবে সম্পৃক্ত ছিল না। তারা ছিল জমিদারদের সাথে সম্পৃক্ত। জমিদার প্রত্যেকটা এলাকায় জমিদার নিযুক্ত করে দিয়েছিল। জমিদাররা প্রত্যেক জনের যতটুকু জমি ছিল সেই জমি থেকে খাজনা দিত আর কি, মানে আদি হিসেবে। জনগণের জমি বলতে কিছু ছিল না, সমস্ত জমি তারা গ্রহণ করে সেইটাই আবার জমিদারদেরকে দিয়ে, জমিদারদের থেকে যারা আপনার জমি আপনাকে কি করতে হইতো, আদির মতো এরকম নিয়ে পরবর্তী দিয়ে দিতে হইতো, এরকম নিয়ম ছিল। তো এরকম আদি তো দিতে হইতো। আবার মুসলমানদের জন্য বিশেষ নিয়ম ছিল। মুসলমানরা কখনো কি করতে পারবে না, এখানে ধান চাষ করতে পারবে না, পাট চাষ করতে পারবে না, হ্যাঁ, গম চাষ করতে পারবে, এরকম ভালো ভালো জিনিস চাষ করতে পারবে না। মুসলমানরা যদি এরকম চাষ করে, আর মুসলমানরা যে কি জাতি, মুসলমানরা যে বীরের জাতি, বাঘের জাতি, তারা জানতো যে যদি মুসলমান জেগে ওঠে তাহলে ইংরেজরা এই দেশে থাকতে পারবে না। তো তারপরেও মনে করেন বেশিরভাগ যারা জমিদার ছিল হিন্দু ছিল, কিছু গুটি কয়েক মুসলমানও এরকম জমিদার ছিল। তো দেখা যাচ্ছে যে জমিদাররা জনগণের উপর অনেক নির্যাতন নিপীড়ন করত। তো যার কারণে ইংরেজ সরকারের উপর মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। হিন্দুরাও যে সবাই জমিদার ছিল এরকম না, হ্যাঁ, কিছু মানুষ জমিদার ছিল আর অধিকাংশই কি জমিদার ছিল না। তো এক হিন্দুর কাছে আরেক হিন্দু কি নিরাপদ ছিল না, এরকম জুলুমের শিকার হয়েছে। তো যাই হোক, এই সমস্ত হওয়ার পরে একটা সময় ইংরেজকে দেওয়া আন্দোলন, হ্যাঁ, তারপরে রেশমি রোমান আন্দোলন, এই ধরনের বিভিন্ন আন্দোলন, বাসেল খেলা আন্দোলন, বিভিন্ন আন্দোলনের কারণে ইংরেজরা এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। তো ইংরেজরা চলে যাওয়ার আগে তারা চিন্তা করলো যে আমরা যখন চলে যাওয়ার আগে এখানে তো আর রেখে যে লাভ নেই, এই জমিগুলো জমিদারদের হাতে রাখা যায় তো আর লাভ নেই। তো জমিদারদের হাতে রাখা যায় লাভ নেই। তারা চেষ্টা করলো যে আমরা চলে যাব, এই জমিটা আবার জনগণকে বুঝাই দিয়ে যাবো, কিন্তু তারা তাদের শত চেষ্টা থাকার পরেও তারা করতে পারে নাই। কেন?
1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত প্রায় 53 বছরের মতো সময় লাগছে একটা জরিপ করতে। তারা আবার চলে যাওয়ার ঘন্টা বেজে গেছে, তারা কি আর এরকম 50 বছর 60 বছর সময় পাবে? পাবে না, পায়নি। তো ইংরেজরা চলে যাওয়ার পরে এরকম পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, হ্যাঁ, এরকম একটা পাকিস্তান ভাগ করে দিয়ে যায় আর ভারতকে ভাগ করে দিয়ে যায়। তখন পাকিস্তান সরকার আইসে আরেকটা জরিপ করে, সেটার নাম হয়েছে এসএ জরিপ। হ্যাঁ, এসএ জরিপ। এসএ জরিপটা আপনার কত সাল থেকে কত সাল হয়েছে? এসএ জরিপটা হয়েছে 1956 থেকে 1963 সাল পর্যন্ত, মাত্র 8 বছরে জরিপটা হয়েছে। কিভাবে হলো 8 বছরে? ইংরেজরা তো 53 বছর সময় লাগছে। বলছে তারা আসলে সরেজমিনে কোনো মাপামাপি করে নাই, শুধু অফিসে বসে জনগণের জমি জনগণকে খতিয়ান বানায় লিখে দিয়ে দিছে। তো এই অল্প সময়ের মধ্যে করার কারণে কি হয়েছে? তাদের মধ্যে আরো বিশৃঙ্খলা হয়েছে, একজনের জমি আরেকজনকে লিখে দিয়ে দিছে, এরকম অহরহ হয়েছে। তো যার কারণে যেই কারণে জরিপটা করছিল সেই কাজটাই হয়নি। একটা জরিপ কখন করতে হয়? একটা জমির মধ্যে যখন 30% রদ বদল হয়, হাত বদল হয়, কেনা বেচা হয়, হ্যাঁ, এইরকম সমস্যা হলে জরিপটা করতে হয়। তো এই যে একজনের জমি আরেকজনকে লিখে দিয়ে দিচ্ছে, তাহলে এখন পাকিস্তান সরকার চিন্তা করলো এখন জমি মাপা ছাড়া কোনো উপায় নাই, সরেজমিনে জমি মাইপা আরেকটা জরিপ করা হলো আরএস জরিপ, হ্যাঁ, বা রিভিশনাল সার্ভে বা সংশোধনী জরিপ। এরপরে পাকিস্তান সরকার চলে যাওয়ার পরে আমাদের দেশে এখন যে একটা জরিপ প্রচলন আছে, সেটার নাম হচ্ছে বিএস জরিপ। আরএসটা কত সাল থেকে কত সাল? আরএসটা শুরু হয়েছে আপনার 1965 থেকে 1985 সাল পর্যন্ত আরএস এর চলমান ছিল। এরপরে আবার বিএস এখন শুরু হয়েছে, চলমান আছে বিএস, এখনো শেষ হয় নাই বিএস। সারা দেশে এরকম ভাবে চলতেছে। কিছু কিছু এলাকায় আপনার বিএস বা বিআরএস, বিএসটার আবার বিআরএসও বলা হয়, এগুলো হয়েছে, অনেক অনেক জায়গায় হয় নাই। তো আমাদের এই কোর্সে আপনারা কি কি শিখতে পারবেন? আমাদের এই কোর্সটা করলে আপনারা কি কি শিখতে পারবেন? আমাদের এখানে লেখা আছে যে বৈজ্ঞানিক সূত্রে জমি মাপার বিভিন্ন কলা কৌশল, মানে জমি মাপার জন্য ভূমি বিজ্ঞানীরা যে সমস্ত সূত্র আবিষ্কার করেছেন, সেই সমস্ত সূত্র দিয়ে কিভাবে আমরা সূক্ষ্মভাবে জমি মাপামাপি করতে পারবো, সেই সমস্ত বিষয়, সব ধরনের আকৃতির জমি আমরা কিভাবে মাপবো সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। এরপরে নকশা বা শীট দেখে জমির পরিমাণ নির্ণয়ের যে পদ্ধতি আছে সেটা আমরা শিখবো। আমরা যে ম্যাপ আছে, নকশা আছে, শীট আছে, এগুলো দেখে কিভাবে জমিটা মাপা যায় সেইগুলো বিষয়ে আমরা কি করব? শিখবো। স্কেল দিয়ে, হ্যাঁ, যেভাবে মাপা হয়, স্কেলটা কিভাবে ধরতে হয়, স্কেলের পরিমাপটা কখন কতটুকু হবে না হবে, এগুলো আমরা শিখবো। সিএসএস, আরএসবিএস, খতিয়ান বা পর্চা, এগুলো কিভাবে বুঝবেন? সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান বা বিএস বিআরএস খতিয়ান, এগুলো কিভাবে বুঝবেন? এই সমস্ত খতিয়ান বোঝার যে নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা ইনশাআল্লাহ শিখবো। এই হলো দলিল, খতিয়ান, নকশা, এই সমস্ত যে এইগুলো বিষয় আছে, এগুলো আমরা শিখবো। সাথে আমাদের আরো আছে, আবার তারপরে সীমানা নির্ধারণ, জমি ভাগ বন্টন থেকে ধরে এগুলো শিখবো। তারপরে ইট, কাঠ, বালু, মাটি, যেহেতু আমাদের মাপামাপি এগুলোর সাথে সম্পৃক্ত, ইট, কাঠ, বালু, মাটি, এগুলো কিভাবে পরিমাপ করে, এই সমস্ত পরিমাপের পদ্ধতিও আমরা শিখবো ইনশাআল্লাহ। এরপরে আনায় গন্ডায় সম্পদের হিসাব কিভাবে করে, ওই যে সিএসএস, আরএসবিএস, এগুলোর মধ্যে আনায় গন্ডা সিস্টেম হিসাব আছে, আবার আরেকটা আছে হাজারি সিস্টেমে, বা দশমিক সিস্টেমে, উভয়টাই আমরা শিখবো ইনশাআল্লাহ। তারপরে আপনার সাফ কবলা দলিল কাকে বলে, হেবা দলিল, মিউটেশন, নামজারি, খারিজ, এগুলো কাকে বলে, ডিমার্কেশন কাকে বলে, পাওয়ার অফ অ্যাটর্নি এটা কাকে বলে, আম মুক্তারনামা বা তারপরে ডিসিআর কাকে বলে, একোয়ার কাকে বলে, বায়া দলিল কাকে বলে, স্কেচ ম্যাপ কাকে বলে, দলিল কিভাবে যাচাই করতে হয়, এটা কি সঠিক না বেঠিক, এটা কিভাবে যাচাই, সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এছাড়াও এইবার এই কোর্সে আমাদের যদিও এলান দেওয়া হয় নাই, কিন্তু এই কোর্সে আমি আরেকটা বিষয়, ডিজিটাল সার্ভে, এটা আমাদের এখানে পাবেন ইনশাআল্লাহ। ডিজিটাল সার্ভে মানে কম্পিউটার দিয়ে আপনি কিভাবে জমিটা পরিমাপ করবেন, সেই বিষয়টা আমাদের এই কোর্স থেকে শেখানো হবে। এবং আমাদের 44তম ব্যাচেও এখনো আরো কয়েকটা ক্লাস বাকি আছে, তাদেরকেও ইনশাআল্লাহ ডিজিটাল সার্ভেটা আমি কম্পিউটারে জমি কিভাবে মাপতে হয় সেটা শেখাবো ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে অটোক্যাড দ্বারা আপনার জমির যে ম্যাপটা আছে কিভাবে মাপামাপি করবেন, ঘরে বসে আপনি কি করতে হবে, যে কোনো জায়গায় বসে জমির ম্যাপটা, জমি কতটুকু আছে না আছে এটা মাপামাপি করতে হবে, যে কোনো জায়গার জমি। তো সেটা আপনাদেরকে শেখাবো। তো এইগুলো ছাড়াও কি জমি জমার টুকিটাকি বিষয় হাতে কলমে শেখানোর জন্য রয়েছে সুপরিকল্পিত একটা সিলেবাস। হ্যাঁ, এই সিলেবাসের আপনারা যখন আমাদের কোর্সটা করবেন, কোর্সটা করে আপনারা চাইলে আমি আমার মাদ্রাসা ঢাকা রায়েরবাগ থেকে একটু ভিতরে আপনার মোহাম্মদবাগে আমার মাদ্রাসা, আপনারা যদি এখানে একটা ডেট করে আসেন,
4-5 জনও আসেন, কয়েকজন করে যদি আসতে পারেন, অথবা সবাই মিলেও যদি একদিন আসেন অথবা কয়েকদিনেও আসেন, সমস্যা নাই, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করায় দেবো ইনশাআল্লাহ। তো এটা আপনাদের আগ্রহের উপর, আপনাদেরকে বাধ্য করা হবে না যে আপনারা আমার এখানে এসেই করতে হবে, অনলাইনে করতে পারবেন। অনলাইনে আমি দেখায় দিব আপনাদেরকে জমি, আজকেও ক্লাস কিছু দেখাবো যে জমি মাপাটা এত কঠিন কিছু না, জমি মাপা সহজ। আমরা মনে করেন দেখেন, আমি যদি মুখে মুখে বলেও দিই, তারপর আপনারা অনেক জমি মাপতে পারবেন। এগুলো সরাসরি প্র্যাকটিক্যাল সবগুলো লাগবে না। যেমন ধরেন এই যে আমরা দেখলাম এটা একটা জমি, হ্যাঁ, এটা মনে করেন একটা জমি, তো আমরা এটা মাপলাম, মাপার পরে আমরা এদিকে 100 ফিট পাইলাম, এদিকে পাইলাম 100 ফিট, এদিকে পাইলাম 50 ফিট, এদিকে পাইলাম 50 ফিট। এরকম যদি জমি হয়, চতুর্ভুজ আছে 6 প্রকার। এটা হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, সাধারণ চতুর্ভুজ, অনিয়মিত চতুর্ভুজ, এগুলো আছে, সবগুলোই আমি শিখাবো। এরপরে ত্রিভুজের মধ্যে এরকম 6 প্রকার আছে। এরপরে গোলাকৃতির বৃত্ত, বৃত্তাবাস জমিগুলো কি আছে, 6 প্রকার জমি আছে। এরপরে আঁকা বাঁকা যত ধরনের জমি আছে, বহুভুজের জমি, সবগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। এই সমস্ত মাপামাপি আমরা শিখবো। জমি মাপা একেবারেই ইজি। এই জমিটা কিভাবে মাপবো? এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। শুধু দৈর্ঘ্যটাকে প্রস্থের সাথে গুণ করে দিলেই কিন্তু এই জমিটা বের হয়ে যাবে। দৈর্ঘ্য 100 গুণ যদি আমি কি করে দিই, 50 করে দেই, তাহলে আমার জমির পরিমাণটা বের হয়ে যাবে। 100 কে 50 এর সাথে দেখেন, 5 একে 5, আর এখানে 3টা শূন্য যদি আমি দিয়ে দেই, তাহলে কি হচ্ছে, 5000 বর্গ ফুট হয়ে গেছে। এই যে বর্গ ফুট হয়ে গেল, এই যে 5000 বর্গ ফুট, এটাকে আমরা শুধু কি করব, 1% কাকে বলে, 435.6 বর্গ ফুটে 1% বলে। এই 5000 কে যদি আমরা কি করি, 5000 এটাকে শুধু আমরা যদি ভাগ দেই 435.6, তাহলে আমাদের জমিটা বের হয়ে যাবে। দেখেন আমি ক্যালকুলেটর, আপনাদের প্রত্যেকের কি জমি যদি আমাদের এই কোর্সটা কি করতে চান, ক্যালকুলেটর বাধ্যতামূলক, ক্যালকুলেটর লাগবে। দেখেন 5000 ভাগ হচ্ছে 435.6, হ্যাঁ, 11.478, মানে 11.8, মানে 11.5% জমি আছে এখানে। তো দেখছেন, এই যে এইরকম আকৃতির জমি যদি হয় সহজ, যেগুলা এগুলো আমি যদি মুখে মুখেও বলে দিই, বোর্ডেও না দেখাই, তাহলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল না দেখালেও আপনারা ফিতা নিয়ে মাপামাপি করতে পারবেন। মানে আপনি যে বিল্ডিংটাতে আছেন, সেটা লম্বা কতটুকু আছে, দৈর্ঘ্য কতটুকু মাপলেন, প্রস্থটা কতটুকু মাপলেন, আর গুণ করে দিলেন, বাস, এটার নাম হচ্ছে বর্গ ফুট বা স্কয়ার ফিট। আর 435.60 বা 6 বর্গ ফিট বা স্কয়ার ফিটকে কি বলা হয়, 1% বলা হয়। তো যেই স্কয়ার ফিটটা বের হবে আপনার এখানে, এটাকে শুধু 435.6 দিয়ে ভাগ দিয়ে দিবেন, কি হয়ে যাবে, আপনার জমির পরিমাণটা বের হয়ে যাবে। তো এইটার জন্য, এগুলো শেখার জন্য আমি এর আগেও আমি আপনাদেরকে কিছু বিষয় শিখামু। সেটা কি দেখেন, আমি দেখাইতেছি। এই জমি মাপামাপি করার আগে, এর আগে কিছু বিষয় শিখতে হবে। সেগুলো হচ্ছে কি, পরিমাপ। আচ্ছা, এই দেখেন পরিমাপ। পরিমাপ আছে 3 ধরনের। পরিমাপের মধ্যে রৈখিক পরিমাপ, বর্গ পরিমাপ, গণ পরিমাপ। রৈখিক পরিমাপটা কি? রৈখিক পরিমাপটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে চলি না, রাস্তার মধ্যে দেখবেন বোর্ড লেখা থাকে, মাইল এত কিলো, এটা লেখা থাকে। সেটা কোনটা মাপে? শুধু লম্বালম্বি মাইপা যায়, কোনো প্রস্থ মাপে না। রাস্তাটা কতটুকু প্রস্থ সেটা মাইপা, কিন্তু এই হিসাবটা বলা হয় না মাইল কিলোটা, সেটা বলা হয় যেমন ঢাকা থেকে মনে করেন ময়মনসিংহ কত কিলোমিটার, ঢাকা থেকে চট্টগ্রাম কত কিলোমিটার, সেটা শুধু আপনার বোর্ডের মধ্যে লেখা থাকে, এই যে রাস্তার পাশে যে লেখা থাকে। তো সেই মাইল কিলো যে পরিমাপটা আছে, সেটাকে রৈখিক পরিমাপ বলে, মানে রেখা শুধু পরিমাপ করা। আরেকটা আছে বর্গ পরিমাপ বা স্কয়ার পরিমাপ। বর্গ পরিমাপ, স্কয়ার পরিমাপ কোনটা? এই যে দৈর্ঘ্য, প্রস্থ, লম্বাটা আর প্রস্থটা একসাথে গুণ করে যে পরিমাপটা বের হবে, মানে আমরা জমি জমা মাপামাপি করতে যে পরিমাপটা বের করব, সেটার নাম হচ্ছে কি, বর্গ পরিমাপ বা স্কয়ার পরিমাপ। হ্যাঁ, তো এটা জমি জমার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে আরেকটা পরিমাপ আছে গণ পরিমাপ। গণ পরিমাপটা কি, 3 দিকের পরিমাপ। যেমন আপনার মনে করেন একটা পুকুর খনন করলেন, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু গভীর হইলো সেটা মাপা লাগবে।
এটার নাম হচ্ছে গণপরিমাপ। তারপরে আপনি একটা বিল্ডিং এ মাটি ভরাট করলেন, একটা রাস্তা করতে গেলেন, আপনি কন্ট্রাক্ট নিলেন, সেখানে কি মাটি বালু সুরকি যেটাই ভরাট করবেন সেটা কি মাপলে দৈর্ঘ্য প্রস্থ এবং কতটুকু উচ্চতায় ভরাট করবেন। একটা বিল্ডিং এর মধ্যে আপনি মাটি ভরবেন কতটুকু উঁচু হবে, সেটা 3 দিক গুণ করলে যেটা হয় সেটা নাম হচ্ছে গণপরিমাপ। অথবা কাঠ দৈর্ঘ্য প্রস্থ, যেহেতু আমাদের ইট কাঠ বালু মাটিও আছে, তো সেগুলো বালু মাটি, হ্যাঁ, ইট কাঠ এগুলো মাপতে গেলেও দৈর্ঘ্য প্রস্থ এবং কতটুক মোটা, একটা তক্তা কতটুক মোটা হবে সেই পরিমাপটা একসাথে গুণ করতে হয়। এই 3 দিকের পরিমাপ একসাথে গুণ করলে ইংরেজিতে কিউবিক বলে, কিন্তু বাংলায় বলে কি গণপরিমাপ। তো গণপরিমাপ, তো এইটাও আমরা দেখবো ইনশাআল্লাহ, শিখবো। এরপরে আছে চিহ্ন পরিচিতি। এই যে আজকে আমরা কিভাবে কি শিখাবো সেটা নিয়ে একটু সাধারণ একটু আলোচনা করতেছি। তো চিহ্ন পরিচিতি বলতে গেলে দেখেন, আমরা অনেক সময় সংখ্যা লিখি বা সংখ্যার মধ্যে দেখবো আমরা এইরকম চিহ্ন দেওয়া থাকে, সংখ্যার উপর চিহ্ন দেওয়া থাকে, এইরকম র্যাপের মতো চিহ্ন দেওয়া থাকে। যদি একটা চিহ্ন দেওয়া থাকে সেটা হচ্ছে ফুট। যত মানে 10-এর উপর যদি একটা চিহ্ন দেওয়া থাকে 10 ফুট, 7-এর উপর থাকে 7 ফুট, 20-এর উপর থাকে 20 ফুট। আর যদি এরকম দেখবেন অনেক সময় ডবল চিহ্ন দেওয়া থাকে, এটা হচ্ছে ইঞ্চি বলে, ইঞ্চি। এরকম 10-এর উপর 10 ইঞ্চি, 8-এর উপর 8 ইঞ্চি, 7-এর উপর 7 ইঞ্চি। অনেক সময় দেখবেন এরকম 3টা চিহ্ন দেওয়া থাকে। তো এই 3টা চিহ্ন কি বলে, এটার নাম হচ্ছে সুতা। সুতা জিনিসটা কি, আমরা রড মাপামাপি করি না, রড যে মাপামাপি করি রড মাপতে সুতা লাগে। মানে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে, যে আমরা স্কেল আছে না, স্কেলের 1 ইঞ্চির ভিতরে দেখবেন 8টা কোটা আছে, এগুলো হচ্ছে সুতা। তো এই সুতা বুঝাইতে গেলে এরকম 3টা চিহ্ন দেওয়া হয়। তারপরে দেখবেন অনেক সময় সংখ্যার উপরে কি দেওয়া থাকে, এইরকম একটা বিন্দু দেওয়া থাকে, হ্যাঁ, এরকম একটা বিন্দু দেওয়া থাকে। তো এটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি জিনিসটা কি আমি সংক্ষেপে একটু বুঝাই। যে কোনো গোলাকৃতির বস্তুকে বলা হয় 360 ডিগ্রি পরিপূর্ণ আর কি। একটা আপেল হোক, একটা সরিষার দানা হোক, সমস্ত পৃথিবীটাই হোক, মানে গোলাকৃতি হইলেই সেটাকে বলা হয় কি 360 ডিগ্রি। আমরা 360 ডিগ্রির অর্ধেক কত হবে 180 ডিগ্রি, সেটা অর্ধেক কত হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এই যে এখান থেকে আইসা এদিকে যে বাঁকাটা গেল, মানে আমরা যদি এরকম একটা দেওয়াল বা একটা লম্ব তৈরি করি, এখানে একটা যদি কি করি একটা এর মধ্যে লম্বা একটা তৈরি করি, এই যে এখানে একটা কোণা তৈরি হলো, এটা বড় ছোট এটা না, বাঁকাটা কোন সিস্টেম হলো, এভাবে সোজা আইসা সোজা উঠে গেল, এটার নাম হচ্ছে কি 90 ডিগ্রি বলে আর কি। তো ডিগ্রি বলতে বুঝাইতে গেলে এইরকম শূন্য দিয়ে বোঝায়। আরেকটা ডিগ্রি আছে তাপমাত্রা, যে এখন যে অনেক বেশি তাপমাত্রা চলতেছে, হ্যাঁ, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা আমাদের ডিগ্রিটা তাপমাত্রা বোঝানোর জন্য না, আমরা অ্যাঙ্গেল বোঝানোর জন্য, বাঁকাটা কোন সিস্টেমে। আমরা যখন ত্রিভুজ পড়ব তখন এই ডিগ্রিটা আরো ভালো করে বুঝবো ইনশাআল্লাহ। তো এই এগুলো আছে। এরপরে আছে মনে করেন এই যে সরকার স্বীকৃত পরিমাপ 4.356 বর্গ ফুট। এখন বর্গ ফুটটা কাকে বলে, এই যে মনে করেন একটা টাইলস, হ্যাঁ, এই যে আমি আঁকলাম, এটা মনে করেন 1 ফুট, এদিকে 1 ফুট, এদিকে 1 ফুট, এদিকে 1 ফুট, চতুর্দিকে 1 ফুট 1 ফুট করে হলে এটার নাম হচ্ছে 1 বর্গ ফিট বা 1 স্কয়ার ফিট। তো এই রকম যদি কি হয় 4টা টাইলস হইয়া আরো একটা টাইলসের 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে আপনার কি হয় 4.35 বর্গ ফুট। এটাকে বলা হয় অযুতাংশ, 1 অযুতাংশ আর কি। এইরকম 100 অযুতাংশ হলে 1 শতাংশ বলা হয়। আবার 435.6 বর্গ ফুটকে 1 শতাংশ বলা হয়। 400, এটা দেখেন আমাদের এখানে যেগুলো মুখস্থ করতে হবে এগুলোকে আমি ঠিক চিহ্ন দিয়ে রাখছি, আবার কি বোল্ড করে রাখছি। যেগুলো বোল্ড করে রাখছি এগুলো খুব মানে গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো মুখস্থ করতে হবে। আমাদের এখন কল দেওয়ার সময়, আমাদের অনেক ভাই আমরা বুঝি না যে ক্লাসের সময় হলে কল দেওয়া শুরু করি, এটা করা যাবে না। ক্লাসের সময় হইলে 5 মিনিট, ক্লাসের সময় চলতে থাকলে তো কল দেওয়া যাবে না। ক্লাসের সময় হওয়ার 5 মিনিট আগ থেকে কোনো কল টল দেওয়া যাবে না। আচ্ছা যাই হোক,
তো এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। কাটা কাকে বলে, বিঘা কাকে বলে, শতাংশ কাকে বলে, একর কাকে বলে, হেক্টর কাকে বলে, ইঞ্চি, ফুট, মিটার, হ্যাঁ, লিঙ্ক, যে ব্রিটিশ আমলের মাপামাপি ছিল মিটার থেকে, তো এই ধরনের যত মাপামাপি আছে এই শীটটা পরে আমরা এগুলো শিখবো। এরপরে আরেকটা শীট আছে আমাদের, এরকম 5টা শীট আছে, 5টা। এই যে আমাদের এই যে আরেকটা শীট আছে আপনার জ্যামিতি শীট, এইটা পরে আমরা মাপামাপি সব শিখবো। এটা 36 পৃষ্ঠা আর ওইটা 10 পৃষ্ঠা। এরকম আরেকটা আছে আপনার আনাগন্ডা শীট, তারপরে আছে জরিপ বিজ্ঞান শীট, জরিপ, তারপরে পরিমাপ শীট। আমি যেটা দেখাইলাম এখন দেখাচ্ছি এটা হচ্ছে পরিমাপ শীট। এরকম 5টা শীট আছে বিষয় ভিত্তিক। এইগুলো শিখলে আমরা ইনশাল্লাহ জমির জমা মাপামাপি কাগজপত্র ইনশাল্লাহ সব বুঝবো। তো এই আর কি আমাদের কোর্সটা। আমাদের আগামী বুধবার থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। হ্যাঁ, তো আমাদের এখানে ভর্তি হওয়ার নিয়মটা হচ্ছে আপনার ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভর্তি হতে পারবেন। ভর্তি ফি এমনি আমরা রেগুলার 2040 টাকা নিয়ে থাকি। এবার আমরা 50% ছাড়ে মাত্র 1020 টাকা নিতেছি আর কি। তো যারা আগ্রহী দ্রুতই যোগাযোগ করবেন। আমাদের ক্লাসের সময় শেষ হয়ে যেতেছে, আমাদের লিঙ্কটা হয়তো কেটে যেতে পারে। তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হয়ে যাবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে একটু বলতে পারেন। আজকে তো আর মেইন কোনো পড়া বুঝাই নাই, আমি আগামী ক্লাস থেকে পড়া বুঝাবো। আজকে কি পড়াবো সেই বিষয়টা নিয়ে শুধু আলোচনা করেছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন যে আমি এই বিষয়টা জানতে চাই অথবা এই বিষয়টা বুঝতে পারি নাই, বলতে পারেন। সাকিব ভাই কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমি একটু জানতে চাই যে আমার তো জায়গা জমি সম্পর্কে কোনো ধারণাই নাই, সেক্ষেত্রে ফুল ক্লাসগুলো করলে আমি আসলে কতটুকু উপকৃত হইতে পারো এটা আমি জানতে চাই। আপনার জায়গা জমি ধারণা থাকা লাগবে না, ধারণা আমি দিব আপনাকে ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো কিছু না জানা থাকলে আপনি যদি শুধু রিডিং করতে পারেন, যদি বাংলা রিডিং করতে পারেন, যোগ বিয়োগ ভাগ গুণ ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, আর টুকটাক ইংরেজি অক্ষর টক্ষর একটু একটু বুঝেন, তাহলেই চলবে। আপনি জমি নিজে মাপামাপি করতে পারবেন, নিজেরটা তো নিজে বুঝতে পারবেন, অন্যের জমি মাপামাপি করতে পারবেন। জমি মাপামাপির কোর্স এটা অনেক বেশি কঠিন কিছু না। একজন আমিন হওয়া, আমরা আসলে না জানার কারণে অনেক অপমান অপদস্থ হই। আমাদের এই কোর্সটা আমরা করানোর উদ্দেশ্য কি, আমরা চাইতেছি বিশ্বস্ত একটা আমিন প্রজন্ম তৈরি করতে, যারা নিজের জান প্রাণ দিয়ে সঠিক জিনিসটা মানুষকে বুঝাই দেবে, নিজের সঠিক জিনিসটা বুঝবে। অনেক দেখা যায় আমাদের সমাজের মধ্যে যারা জমি জমা মাপামাপি করে, আমাদের লিঙ্কটা যদি শেষ হয়ে যায়, আজকের ক্লাসটা এখানে শেষ, আপনাদের পরবর্তী কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে করবেন আর কি। তো দেখা যায় আমাদের যারা আমিন মাপামাপি করে জমি, উল্টাপাল্টা জমি মাপামাপি করে কি করে, আমাদের থেকে টাকা টুকা নিয়ে যায়, একজনের জমি আরেকজনকে বুঝাই দেয়, আমরা বুঝি না। এই জন্য আসলে যদি মোটামুটি মনে করেন আমাদের এই কোর্সটা তো 3 মাসে করাবো, সপ্তাহে একটা ক্লাস, এতদিন সময়ও প্রয়োজন হয় না। অনেক সময় আরো অল্প সময়েও যদি কি, আমাদের এখানে 20টা ক্লাস দেওয়া হয়েছে, এই 20টা ক্লাসকে ইচ্ছা করলে 15টা ক্লাসেও করা যায়। তো এমন হয়েছে আমাদের 10 দিনে উপরে পুরো কোর্সটা হয়েছে রমজানের আগে। তো আলহামদুলিল্লাহ, তারপরও যারা আমাদের কোর্সটা মনোযোগ দিয়ে 10 দিনে আলহামদুলিল্লাহ ভালো যোগ্যতা অর্জন করছে। কিন্তু আয়ত্তটা কম হয়, 3 মাস হলে বিষয়টা ভালো করে বুঝে আছে, যেহেতু এখানে শ্রমজীবী মানুষরাই বেশিরভাগ অংশগ্রহণ করে। এই জন্য আপনারা যদি নিয়মতান্ত্রিক ভাবে ক্লাসটাতে অংশগ্রহণ করেন, 100% ইনশাল্লাহ যোগ্যতা অর্জন হবে এবং আপনারা জমি নিজেরটা নিজে বুঝতে পারবেন, অন্যের জমি মাপামাপি করতে পারবেন। এটাকে পেশা হিসেবে নিলে আপনি এটা নিয়ে আপনি হিউজ পরিমাণ ইনকামের ব্যবস্থা আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, 100% সঠিক নিয়মটা আমরা শিখাবো, সেই নিয়মটাই আপনি কি করতে হবে, মাপামাপি করতে হবে। সমাজে অনেক ভুল নিয়মে অনেক আমিনরা মাপামাপি করে, সেইগুলো আপনাদেরকে কি করতে হবে, করা যাবে না। এই চিন্তাধারা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার জন্য আমাদের এই কোর্সটা আর কি। আচ্ছা তাহলে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকের মতো আমাদের এই ক্লাস এখানেই শেষ, ওরিয়েন্টেশন ক্লাস। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার 017 33 47 23 02, 017 33 47 23 02, ওই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি। হ্যাঁ, সরাসরি কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কল দিলে সবচেয়ে ভালো হয়। হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি ফর্ম চাইলে আমি ফর্ম দিয়ে দিব, গুগল ফর্মটা পূরণ করে আগে পরে ফিটা দিয়ে মাত্র 1020 টাকা ফি দিয়ে আপনি আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এরপরে আপনি নিয়মতান্ত্রিকভাবে সপ্তাহে একদিন একটা করে ক্লাস করবেন। এই বুধবার থেকে ইনশাল্লাহ আমাদের কোর্সটা শুরু হবে। আজকেটা শুরু না, আজকেটা হচ্ছে ওরিয়েন্টেশন বা উদ্বোধনী ক্লাস, এটা শুধু উদ্বোধনী।
কি শিখাবো না শিখাবো এই বিষয়ে একটু আলোচনা করা আর কি। আগামী পরশু দিন বুধবার থেকে না? জি 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 5 তারিখ থেকে জি নিয়মতান্ত্রিক ক্লাস হবে কয়টা ক্লাস? আমাদের। টোটাল 20টা ক্লাস হবে, এর মধ্যে প্রত্যেক দিন বুধবারে 2টা করে ক্লাস হবে। মানে আমাদের 9:30 থেকে 1-1.5 ঘন্টা ক্লাস হবে, 1-1.5 ঘন্টার ভিতরে 2টা ক্লাস হবে, 2টা পার্ট থাকবে ভিডিওগুলো। আমরা যদি একসাথে 1-2 ঘন্টা ক্লাস করি তাহলে আপনাদের জন্য ভিডিওগুলো পরবর্তী ক্লাসগুলো দেখতে অনেক কষ্ট হবে, সমস্যা হবে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করে 30-35 মিনিট করে এক একটা ক্লাস সাজাইছি, যেন পরবর্তীতে ধরলেও শরীরে মানে কোনো না লাগে, বিষয়ভিত্তিক ক্লাস এগুলো সাজাইছি। যাই হোক, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। এরপরে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে করেন, আমাদের লিঙ্কটা এখনই হয়তো বা কেটে যাবে। জি, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে করেন 01733472302 নম্বরে। আর যারা ভর্তি হওয়ার আগ্রহ রাখেন দ্রুতই ভর্তি হয়ে যান। এটা কি আপনার নাম্বার না? হ্যাঁ হ্যাঁ 01733472302 এটা আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার সবগুলো এটাই। তো যারা আগ্রহী দ্রুতই যোগাযোগ করে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাবেন। আমি করতে পারিনি, আমার এখানে আচ্ছা, আপনারা যারা ক্লাস করতে পারেন না আপনাদের জন্য কোনো সমস্যা নাই। আমি এক তো জুম ক্লাসটা রেকর্ড করছি, আবার সরাসরি আমার 2টা আইডি থেকে এই ক্লাসটা লাইভ হয়েছে। আপনাদের এই যে গ্রুপে আপনি যেই গ্রুপ থেকে লিঙ্কটা দিয়ে একটু অ্যাড হয়েছেন, আমি এই ক্লাসগুলো ওখানে দিয়ে দিব, আবার আপনারা আবার ধরতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদের প্রত্যেকটা ক্লাসে এই সিস্টেম, আপনি যদি সময় মতো ক্লাসে নাও আসতে পারেন কোনো টেনশনের কিছু নাই, পরবর্তীতে লাইভ ভিডিও আছে, প্রত্যেকটা কথায় আপনি আবার পাবেন। যতবার ইচ্ছা ততবার এই ক্লাসটা ধরতে পারবেন, ঠিক আছে, আজীবন। এবং লাইভ সাপোর্ট আপনি কোর্সটা করার পরে আজীবন সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।